জাস্ট উপভোগ করতে হবে, কোনো কথা হবে না বস। ওফ, একদিন ছুটি কাটানোর মতো দারুণ জায়গা, দারুণ। ওয়াচ টাওয়ারের উপর থেকে দেখুন কি সুন্দর ভিউ, চারিদিকে পুরো সবুজে সবুজ, জঙ্গলে জঙ্গল। আর যদি একটু জুম করি, এই হাতের স্পর্শ দেখতে পাচ্ছেন এই জায়গাটায় পুরো সমুদ্র, বে অফ বেঙ্গল। বকখালিতে 300 টাকায় এই রুমে আপনারা বলছে 4 জনও থাকতে পারবেন, মানে এখানে মালিক 4 জনকেও কিন্তু এই রুমটা দেবে বলছে। নিজের মনের মানুষ কিংবা প্রিয় মানুষকে সাথে নিয়ে কিংবা বন্ধু বান্ধবদের সাথে নিয়ে একটা নিরিবিলি ছুটি কাটাতে চাইছেন প্রকৃতির মাঝে, তাহলে বেশি ভাবতে হবে না, আজকের ভিডিও আপনাদের জন্যই। নমস্কার, আপনাদের সকলকে আন্তরিক স্বাগত জানাচ্ছি ট্র্যাভেল উইথ পল্লব চ্যানেলের পক্ষ থেকে আরও একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে। অনেক তো হলো দীঘা ও পুরীর সমুদ্রের বালি, এবারে চলুন আপনাদের সকলকে নিয়ে আবারও একবার ঘুরে আসি আপনারা আমার পছন্দের বকখালি। বকখালি 1 মাস আগেই গেছিলাম একবার, সেই ব্লগ আমার চ্যানেলে রয়েছে। এবারে যাওয়ার কারণটা হচ্ছে বকখালি একটা ভালো হোটেলের সন্ধান পেয়েছি, খুব কম খরচে সেই হোটেলে থাকবো এবং সেই হোটেলের সন্ধানটা আপনাদের দেবো। পাশাপাশি বকখালি যে সাইট সিন, এর আগে তো প্রত্যেকবারে গিয়ে বকখালি সাইট সিনটা আপনাদের কথা বলি দিই টোটোওয়ালার সাথে, অটোওয়ালার সাথে। এবার বকখালি সাইট সিনটা কিন্তু এই ব্লগের মাধ্যমে আপনার সাথে শেয়ার করবো। তো সেই জন্যে ভোরভোর চলে এসেছি একদম ব্যারাকপুর থেকে ট্রেন ধরে শিয়ালদাতে। এখন ঘড়ি কাটায় বাজে ভোর 5টা। এখান থেকে ধরবো হচ্ছে ভোর 5টা কুড়ি শিয়ালদা নামখানা লোকাল, এবং সেই নামখানা লোকাল ধরে আমরা পৌঁছাবো নামখানার পথে। তো দেখতে থাকুন, আশা করছি প্রত্যেকটা ব্লগের মতো আজকের এই ওয়ান ডে ট্যুর বকখালির ব্লগটা আপনাদের ভালো লাগবে। ঘড়ির কাটায় সময় বলছে ভোর 5টা বেজে 15 মিনিট, আর আমাদের বকখালি যাওয়ার জন্য ট্রেন দিয়ে দিয়েছে শিয়ালদা স্টেশনের 18 নম্বর প্ল্যাটফর্মে। এই ট্রেন ধরে আমরা পাড়ি দেবো শিয়ালদা থেকে নামখানার পথে, প্রায় 108 কিলোমিটারের যাত্রাপথ। আস্তে আস্তে কিন্তু দিনের আলো ফুটে উঠেছে, আর দাঁড়িয়ে রয়েছে আমাদের ট্রেন শিয়ালদা নামখানা লোকাল। বকখালি যাওয়ার জন্য আজ আমরা বেছে নিয়েছি সকাল 5টা বেজে 20 মিনিটের শিয়ালদা নামখানা লোকাল। আপনারা চাইলে কিন্তু এর পরের ট্রেনটা 7টা 15 ধরতে পারেন। আমরা ধরেছি আগেরটা সকাল 5টা করতে ধরে এখান থেকে পাড়ি দেবো শিয়ালদা থেকে নামখানার উদ্দেশ্যে, প্রায় 108 কিলোমিটার যাত্রাপথ। ঘড়ির কাটায় সময় বলছে ওই 5টা বেজে 20 মিনিট। আমাদের ট্রেন ছেড়ে বেরোলো শিয়ালদা স্টেশনে 18 নম্বর প্ল্যাটফর্ম থেকে নামখানার পথে। চলুন তাহলে দুর্গা নাম নিয়ে শুরু করি আরও একটা জার্নি শিয়ালদা থেকে নামখানার পথে। ঘড়ির কাটায় সময় বলছে এখন ঠিক সকাল 8টা বেজে 30 মিনিট। নির্ধারিত সময়ের থেকে প্রায় 30 মিনিট দেরি করে শিয়ালদা থেকে 108 কিলোমিটারের ট্রেন জার্নি সম্পূর্ণ করে এই মুহূর্তে আমার ট্রেন এসে পৌঁছালো আমাদের গন্তব্য নামখানা স্টেশনে। এই রয়েছে ট্রেন, এই ট্রেনে করে আমরা এলাম কিন্তু শিয়ালদা থেকে নামখানা অবধি। বেরিয়ে এলাম এই মুহূর্তে নামখানা স্টেশনের বাইরে। এখান থেকে বেরোলে কিন্তু চারিদিকে আপনারা টোটো অটো পেয়ে যাবেন। এখান থেকে নামখানা থেকে বকখালি বা মৌসুমীদ্বীপ যাওয়ার জন্য বিভিন্ন ঘাট বা হচ্ছে লালগঞ্জ যে কোনো জায়গায় যাওয়ার জন্য এখান থেকে আপনারা টোটো অটো মোটর ভ্যান সব পেয়ে যাবেন। তবে এখান থেকে রেটটা কিন্তু বেশি নেয়, এটা আমি আগেও বলেছি। এখান থেকে জাস্ট সোজা হাঁটবেন, এটা ডান দিকে চলে যাবেন, তাহলে কিন্তু আপনারা মেন রাস্তা পেয়ে যাবেন। সেখান থেকে টোটো অটো নেবেন, তাহলে কিন্তু ভাড়া তুলনামূলক কম পড়বে। নামখানা স্টেশনের বাইরে থেকে একটা টোটো ধরে পার হেড 40 টাকা ভাড়া দিয়ে রওনা দিলাম বকখালির পথে। পৌঁছে গেলাম তাহলে ফাইনালি আবারও বকখালি। এই নিয়ে এবছর এই নিয়ে 2বার বকখালি এলাম। জাস্ট 1 মাস আগে বকখালি এসেছিলাম, একটা হোটেলের সন্ধান আপনাদের দিয়েছিলাম আগেবারে এসে। তো আবারও পৌঁছে গেলাম কিন্তু বকখালি। এই মুহূর্তে রয়েছি ঠিক বকখালি বাস স্ট্যান্ডে। নামখানা থেকে ঠিক সোজা এই রাস্তা ধরে চলে এলাম, এই হচ্ছে বকখালি বাস স্ট্যান্ড। এখান থেকে বাস পেয়ে যাবেন, যে কোনো জায়গায় কলকাতা যাওয়ার জন্য বাস এখান থেকে আপনারা পেয়ে যাবেন। এবারে থাকবো হচ্ছে বকখালিতে এসে এই বাঁদিকে হোটেল আশুতোষ। এবারও একটা বকখালির বুকে ভালো একটা হোটেলের সন্ধান দেবো, যেখানে আপনারা খুব কম খরচে একদিন এসে কিন্তু কাটাতে পারবেন বকখালির বুকে। বকখালি বাস স্ট্যান্ড থেকে ঠিক বাঁদিকে রাস্তায় কিছুটা হেঁটে চলে এলাম, সামনে রয়েছে একদম বকখালি বাস স্ট্যান্ড। স্ট্যান্ড থেকে জাস্ট কিছুটা হেঁটে আসার পর দেখতে পাচ্ছেন এদিকে রয়েছে হোটেল শিখা অন্তর, আগেবার ছিলাম।
এর ঠিক একদম পাশেই এই হচ্ছে হোটেল আশুতোষ। এবারে কিন্তু আমরা এই হোটেলটায় থাকবো, এক রাতে স্টে করবো। সামনে বিয়ার পর একটা এরকম প্যাসেজ রয়েছে, যেখানে যদি আপনারা কলকাতা থেকে গাড়ি টাড়ি নিয়ে আসেন, বাইক 4 চাকা সবই রাখার জায়গা একদম এখানে পেয়ে যাবেন। এই মুহূর্তে আমরা ঠিক পেয়ে গেছি হোটেল আশুতোষের ম্যানেজার দাদাই, তুমি রাজু দাদাই তো? মালিক রাজুদা। রাজুদাকে এই মুহূর্তে আমরা পেয়ে গেছি। তোমার এইখানে মোট কটা রুম রয়েছে আপাতত? 6খানা। এসি কটা, নন এসি কটা? এসি 2টো, নন এসি 4টে। প্রত্যেকের রুমে কজন করে থাকতে পারে মিনিমাম? 3 থেকে 4 জন। মানে 4 জন তুমি অ্যালাউ করো রুমে? মিনিমাম 2 জন আসতে হবে, তাই তো? মিনিমাম 2 জন। সিঙ্গেল অ্যালাউ করো না? 4 জন থাকতে পারবে। কত রুম নন এসি? নন এসি 300 টাকা, এসি 700 টাকা। বুঝতে পারছেন, নন এসি রুমের স্টার্টিং 300 টাকা থেকে। এটা কি 12 মাসই একই থাকে না চেঞ্জ হয়? এই সিজন পিরিয়ডে রুমের ভাড়াটা একটু আপডেট হয়, মানে কিছুটা বাড়ে কমে, তাই তো? ঠিক আছে। এমনি নর্মালি কিন্তু 300 টাকায় নন এসি 4 জন থাকতে হবে, তাই তো? তার মানে 100 টাকা কিন্তু পড়ছে হিসাবে, আর এসি রুম 700 টাকা দিয়ে পেয়ে যাচ্ছে। আচ্ছা, ডকুমেন্টস কি লাগবে? প্রত্যেকের আধার কার্ড বা প্যান কার্ড বা ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটা ডকুমেন্টস হলে আনতে হবে, আর 18+ হতে হবে, তাই তো? 18+। ব্যাস, তাহলে কিন্তু এই রাজুদার নাম্বার দেওয়া থাকলো, নাম্বারটা বলে দেবো। 7602514570। ঠিক আছে, তো রাজা নিয়ে আমাকে বলে দিল নাম্বারটা দেওয়া থাকবে স্ক্রিনে, আর যোগাযোগ করে অবশ্যই কিন্তু আসতে পারেন। আর রুম তো দেখাচ্ছি রুমগুলো, চলুন প্রবেশ করা যাক রুমের ভেতরে। এই প্রবেশ করছে আশুতোষের ফ্রন্ট গেট দিয়ে, চলো প্রবেশ করা যাক। 300 টাকার রুমে আজকে মজ মস্তি করবো, চলো। এই হচ্ছে প্রবেশ করার পরে দেখতে হচ্ছে ছোটো বড় রিসেপশন কাউন্টার রয়েছে এমনি ডকুমেন্ট সার্টিফিকেটের জন্য। আর এখানে কিন্তু 6খানা রুম, বেশি রুম নেই, মাত্র 6টা রুম আছে। যতগুলো রুম খালি আছে দেখাচ্ছি আপনাদেরকে, আর আমার রুমটা দেখাচ্ছি। চলুন আমরা রুমের দিকে এগোই। এই রুমটা আমাদের দেওয়া হয়েছে রুম নাম্বার 106। চলুন প্রবেশ করা যাক। এই হচ্ছে আমাদের রুম, দেখুন কি সুন্দর ইয়ার সাইজের বেড রয়েছে। 3 জন তো আরাম করে থাকতে পারবেন বেডে, 4 জনও বললেও মালিক হয়ে যাবে। এই হচ্ছে বেড, এখানে রয়েছে 2খানা চেয়ার রয়েছে, এখানে রয়েছে একটা ছোট টি টেবিল রয়েছে, 2টো বালিশ দেওয়া হয়েছে 2 জনের জন্য। এখানে তো একটা বাইরের জানলা রয়েছে, এখান থেকে বাইরের ভিউ, রাস্তার ভিউ পাওয়া যাবে এখান থেকে, ঠিক। আর এনাদের এসি রুমও রয়েছে, কিন্তু এসিগুলো এখন চলছে না বলে আমাদেরকে নন এসি রুমই দেওয়া হলো। আর এখানে ছোট একটা এরকম ড্রেসিং টেবিল রয়েছে। এখানে আমাদের কি লাগবে, মেয়েদের সাজুগুজু ঠিক আছে জায়গাগুলো, এখানে বসে সাজুগুজু করার জন্য দাঁড়িয়ে। উপরে ফ্যান রয়েছে, এদিকে লাইট ফাইট জ্বলছে, টিভি রয়েছে। আর মেন যেটা হচ্ছে বাথরুমটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে। এই হচ্ছে হোটেল আশুতোষ বকখালির বাথরুম, দেখতে পাচ্ছেন পুরো নিট অ্যান্ড ক্লিন একদম। বাইরে ডাস্টবিন রয়েছে। এই প্রবেশ করার পর সামনে রয়েছে ওয়েস্টার্ন টয়লেট, নিট অ্যান্ড ক্লিন। ভিতরের কাজটা দেখুন কি সুন্দর, টাইলসের কাজটা খুব সুন্দর লাগছে দেখতে। আর এখানে ঝর্ণা রয়েছে, এখানে ছোট একটা বেসিন রয়েছে, বালতি ফালতি সবই রয়েছে। মোটামুটি বাথরুম কিন্তু পরিষ্কারই রয়েছে এবং বড় রয়েছে। আর এমনি রুম তো আমার খুব ভালোই লেগেছে। বলতে গেলে রুম ভালো বলতে কি, 300 টাকায়, বকখালিতে 300 টাকায় এই রুমে আপনারা বলতে 4 জনও থাকতে পারবেন। মানে এখানে মালিক 4 জনকেও কিন্তু এই রুমটা দেবে বলছে, ভাবতে পারছেন? মানে 100 টাকা করে পড়ছে না এক রাত থাকার জন্য বকখালিতে। এর থেকে বেশি আপনি আর কি চান বলুন আপনার আমাকে আর? ঠিক আছে, তো আমরা 2টো রুম নিলাম, একটু ভালোভাবে থাকবো। 300 টাকা করে দিচ্ছি নন এসি রুমে, 2টো রুম নিলাম 300 টাকা, মানে আমাদের পড়লো 150 টাকা এক রাত থাকার জন্য। এই রুমগুলোতে, যে রুমগুলো দেখতে পাচ্ছেন, আমরা 2জন এই রুমে থাকবো। হোটেলে পৌঁছে ঘন্টাখানেক রেস্ট নিয়ে আবারও বেরিয়ে পড়লাম। আজ কিন্তু ওয়েদারটা খুব ভালোই রয়েছে, মানে একটা দারুণ ওয়েদার। এরকম রোদের তেজ, একটু রেস্ট করতে করতে অনেকক্ষণ রেস্ট হয়ে গেল। এখন ঘড়িতে সময় হচ্ছে দুপুর 2:30। এখন এখান থেকে সোজা এগোচ্ছি হচ্ছে দুপুরে খাওয়ার জন্য। ভ্রমণ তো হচ্ছে, ভোজনটাও করতে হবে। তো ভোজনের জন্য এখন আমরা এগোচ্ছি হচ্ছে আমার বকখালিতে এলে বারবার যেখানে খেয়ে থাকি একটাই হোটেল, কোনো প্রমোশন করছি না, আদি বনশ্রী হোটেল। সেখানে যাচ্ছি এখন খেতে, খাওয়া দাওয়া ওখানে করবো। আগেও ওখানে খাওয়া দাওয়া করি, যতবার এসছি বকখালিতে ওখানেই খাওয়া দাওয়া করবো। এবং সেখান থেকে খাওয়া দাওয়া করে ফিরে এসে আমরা যাবো বকখালি সাইট সিন করতে। হেঁটে হেঁটে ঠিক চলে এলাম একদম বকখালির বাস স্ট্যান্ডে। একদম বাস স্ট্যান্ডে ঠিক উল্টো দিকে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে বনশ্রী এসি হোটেল। বরাবর এখানেই খেয়ে থাকি আজও, কিন্তু তার কোনো রকম দ্বিরূপ বা দোচালা হবে না। একদম বনশ্রী এসি হোটেলে কিন্তু এবারও আমরা খাওয়ার জন্য ঢুকছি। তো আমি ভেবেছিলাম ঠিক এটাই ঢুকবো, আদি বনশ্রীতে। বাকিরা বলছে বনশ্রীতে ঢুকবে, দুটোই ভালো, তবে আমি বরাবর এলে এটাতে খাই। আচ্ছা, এটাতেই খেয়ে দেখি বনশ্রী এসি হোটেলে। চলুন প্রবেশ করি বনশ্রী এসি হোটেলের ভেতরে। বসে পড়েছি দুপুরের লাঞ্চ করতে বনশ্রী এসি হোটেল থেকে। তো এই হোটেলে দুপুরের লাঞ্চে খাবারে আমরা কি কি নিয়েছি একটু চলুন এক ঝলকে আপনাদের দেখিয়ে দিই। এই হচ্ছে আমি নিচ্ছি এগ মিলে রয়েছে এখানে, যে ভাত দিয়েছে এরকম কোয়ান্টিতে ভাত রয়েছে, এখানে ডুমো আলু ভাজা কাটা রয়েছে, বাঁধাকপি তরকারি রয়েছে,
লঙ্কা, শসা, পেঁয়াজ, লেবু সব রয়েছে। এর সাথে এরকম 1 জাম ডাল দিয়ে গেছে, সবার জন্য একবার ডাল দিয়ে দিয়েছে, এখানে 1 জাম। আর এখানে রয়েছে আমি যে ডিম নিয়েছি, এই যে একটা ডিমের ঝোল আমি নিয়েছি। তো এই এগ মিলের দাম পড়েছে 100 টাকা, আর নর্মাল ভেজ মিলের দাম আছে 90 টাকা। এছাড়া মাছের মিল আছে 120, নানা রকম দাম রয়েছে, সেটা আপনারা যখন খাবেন দেখে নেওয়া হচ্ছে চাট ফাট অনুযায়ী। এর আগেও বোনাস হোটেলে খেয়েছি, বোনাস হোটেলে খাবার নিয়েও কথা হবে না, খাবার দাবার সত্যি কিন্তু অন্যান্য জায়গা থেকে বোনাস হোটেলে খাবার আমার ভালোই লাগে। দুপুরের খাওয়া দাওয়ার পর হোটেলে ফিরে এসে আবারও কিছুক্ষণ ফ্রেশ হয়ে একদম স্নান ফান করে নিলাম, নিয়ে এই পড়ন্ত বিকেলে বকখালিতে বেরিয়ে পড়ছি বকখালির সকল সাইট সিন করতে। বকখালি সাইট সিন আমি শেষ করেছিলাম লাস্ট 2 বছর আগে, 2023 সালে প্রথম একবার এসেছিলাম স্যারের সাথে এবং বাপ্পার সাথে, সেই ভিডিও আপনারা দেখেছেন। সেই আসার পর আবার প্রায় 2 বছর পর এই বকখালি সাইট সিনটা করছি। তো দেখতে থাকুন, আশা করছি আগের থেকে আরও ব্লগটা ভালো বানানোর চেষ্টা করব। তো আমার টোটো চলে এসেছে, টোটোকে ফোন করে দিয়েছিলাম, আমার টোটোটা চলে এসেছে। টোটোর নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এই টোটো করেই আমরা আজকে বকখালির যে সকল সাইট সিন সেগুলো কিন্তু ঘুরে দেখব। বকখালি সাইট সিনের টোটো ইউনিয়নের যে রেটটা সেটা আপনারা একটু পজ করে দেখে নেবেন। এই সব কিছু রেটে কিন্তু এখানে দেওয়া রয়েছে, এটা আপনারা একটু পজ করে চাইলে দেখে নিতে পারেন কোন সাইট সিনে কত কি রেট রয়েছে। হোটেল থেকে বেরিয়ে পড়লাম এই মুহূর্তে, টোটোতে করে যাচ্ছি এখন সাইট সিন করতে। তো প্রথম আমাদের গন্তব্য হচ্ছে হেনরি আইল্যান্ড। 2 বছর আগে গেছিলাম, আবারও যাচ্ছি হেনরি আইল্যান্ডে। যেহেতু সেটা 4:30টার সময় মানে টিকিট দেওয়া বন্ধ হয়ে যায়, মানে প্রথম লাস্ট এন্ট্রি 4:30, তো সেই কারণে এখন আমরা প্রথমে এগোচ্ছি। আমাদের প্রথম সাইট সিন আছে বকখালি সাইট সিনের, সেটা হচ্ছে হেনরি আইল্যান্ড। হেনরি আইল্যান্ড যাওয়ার পথে রাস্তার কন্ডিশন কিছুটা এইরকম, পুরো একদম ভাঙাচোরা রাস্তার মাঝখান দিয়ে, দুদিকে জঙ্গলের মাঝখান দিয়ে এখন আমরা এগোচ্ছি আমাদের প্রথম গন্তব্য হেনরি আইল্যান্ডের পথে। কিছুটা এগিয়ে আমরা একটা জায়গায় এসে দাঁড়ালাম, এখানে রয়েছে একটা টিকিট কাউন্টার। হেনরি আইল্যান্ড ঢোকার জন্য এখানে টিকিট কাটতে হয়, 10 টাকা করে টিকিট লাগবে পার পার্সন এখানে ঢোকার জন্য। এই এখানে টিকিট কাউন্টারে টিকিট কেটে এবার আমরা প্রবেশ করবো ঠিক ভিতরে হেনরিজ আইল্যান্ডে। 2 বছর আগে এসেছিলাম, দেখা যাক আরেকবার হেনরিজ আইল্যান্ডটা আপনাদের আমি ঘুরিয়ে দেখাবো। এখানে রেট সব দেওয়াই রয়েছে, দেখতে পাচ্ছেন। এই পার হেড 10 টাকা, টোটো 10 টাকা, মোটর সাইকেল 10 টাকা, অটো 20 টাকা, সব এখানে চার্ট দেওয়া রয়েছে। কখন থেকে কখন খোলা থাকে, টাইম টেবিল সব দেওয়া রয়েছে। এটা আপনারা চাইলে একটু পজ করে দেখে নিতে পারেন কত কি রেট রয়েছে হেনরি আইল্যান্ডে প্রবেশ করার। ফাইনালি 10 থেকে 12 মিনিট জার্নি করে একদম বকখালি থেকে পৌঁছে গেলাম আমাদের প্রথম গন্তব্য হেনরি আইল্যান্ডে। এই হচ্ছে হেনরি আইল্যান্ড যাওয়ার রাস্তা, আপনারা আগেও দেখেছেন। এই জঙ্গলের মাঝখান দিয়ে কাঠের পোল দিয়ে আমরা যাবো ঠিক হেনরি আইল্যান্ডে। চলুন আস্তে আস্তে এগোই হেনরি আইল্যান্ডের দিকে। এই সকল জায়গায় এসে একটা জিনিস ভালো লাগে, একদম ফ্রেশ অক্সিজেন পাওয়া যায়। আমরা কলকাতায় থাকি, কলকাতায় তো মানে এত ধুলোর পরিমাণ বেড়েছে, এত যানজট, এত মানে নোংরা ধুলো বেড়েছে, যার ফলে ফ্রেশ অক্সিজেন পাওয়া যায় না। এখন সব জায়গায় গাছপালা কেটে দেওয়া হচ্ছে, গাছ কেটে ফ্ল্যাট বাড়ি তৈরি হয়ে যাচ্ছে, যার ফলে সেই ফ্রেশ অক্সিজেনটা আমরা কিন্তু শহরে পাই না, মানে শহরে আমরা নিতে পারি না। সেটা নেওয়ার জন্য কিন্তু এই ফ্রেশ অক্সিজেন নেওয়ার জন্য এই সকল জায়গায় কিন্তু আসতেই হবে। বস একদিনের ছুটিতে, মাত্র একদিনের ছুটিতে ঘুরে আসার মতো একটা দারুণ জায়গা বকখালি। খুব কম খরচের মধ্যে দারুণ সুন্দর কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন। সামনে রয়েছে ঠিক একটা কাঠের পোল, এখান থেকে আস্তে আস্তে যেতে হবে একটুখানি। একটু কাঠগুলো নড়ছে, একটু ধীরে সুস্থে যাবেন, একটুখানি বেশি ঝাপাঝাপি করে লাফালাফি করে যাবেন না, একটু আস্তে আস্তে যাবেন। ঠিক এই কাঠের পোল ধরে আমরা ঠিক এগোচ্ছি একদম সামনের দিকে। নেই কোনো রকম গাড়ি ঘোড়া কোলাহল, চারিদিকে সবুজে সবুজ, মাঝে মাঝে পাখির কিচিরমিচির আর সমুদ্রের গর্জন, খুব সুন্দর লাগছে। জাস্ট উপভোগ করতে হবে, কোনো কথা হবে না বস। ওফ, একদিন ছুটি কাটানোর মতো দারুণ জায়গা, দারুণ, কোনো কথা হবে না বস। আমরা ঠিক এই রাস্তাটাতে এলাম, এই সামনে দেখুন একটা গাছ পড়ে, মানে এই বর্ষার জন্য বন্যার জন্য আমরা গাছ পড়ে হাওয়া, তীব্র হাওয়াতে গাছ পড়ে কিন্তু পুরো রাস্তাটা পুরো বন্ধ হয়ে গেছে। আর এই রাস্তার সামনে দেখুন পুরো এই কাদা, পুরো পলি কাদা, সামনে পুরো কাদায় কাদাময়, আর সমুদ্র সেই দূরে দেখা যাচ্ছে। এর আগেরবারে যখন এসেছিলাম তখন কিন্তু একদম ওই শেষ একদম সমুদ্রের কাছাকাছি গেছিলাম, এবারও যেতে পারতাম। বন্যা বা বৃষ্টির জন্য কিন্তু রাস্তা পুরো খারাপ হয়ে গেছে, মানে চাইলে যেতে পারবো কিন্তু এত কাদা, মানে পায়ে পুরো কাদা উঠে যাবে। এই হচ্ছে চারিদিকের ভিউটা, দূর থেকে আপনার সাথে শেয়ার করলাম, সামনে আর যেতে পারলাম না, সমুদ্রের ছোঁয়া আপনাদের আর দিতে পারলাম না, দূর থেকে আপনার সাথে শেয়ার করলাম এই হেনরি আইল্যান্ডের ভিউ। বেশ খানিকক্ষণ মজা করলাম আমাদের প্রথম গন্তব্য হেনরিজ আইল্যান্ডে। তো সেখানে হাঁটতে গিয়ে তো পুরো সারা পায়ে কাদা ঢুকে গেছিলো, আবার জুতো পরিষ্কার করে যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। ঘড়ি কাটার সময় বলছে এখন 5টা বেজে গেছে অতিক্রান্ত। এখন আমরা এগোচ্ছি হেনরি আইল্যান্ড থেকে আমাদের পরবর্তী গন্তব্যের দিকে।
আজকে আমরা বকখালি সাইট সিন করছি, আমার সাথে রয়েছে শিবুদা। তো শিবুদা, এই বকখালি সাইট সিনে আমরা কি কি জায়গায় ঘুরে দেখছি আজকে? আজকে দেখছেন হেনরি আইল্যান্ড, আচ্ছা, বেনফিস, ফ্রেজারগঞ্জ, কার্গিল, ইকো পার্ক যদি যান যেতে পারেন। ইকো পার্কটা এমন কিছু এখন সাজানো নেই আর হয়নিও, গেলেই যেতে পারেন। এই কটা জায়গা আমাদের হবে। আচ্ছা, এইগুলো ঘুরতে তোমার কত খরচ না? আমাদের 500 টাকা পড়বে, আচ্ছা, কিন্তু ফোনে আমাদের তো 50 টাকা 100 টাকা কম দিলেও আমাদের চলে যাবে, কোনো আচ্ছা, মানে দরদাম করা যায়, তাই তো? দরদাম করা যাবে, আচ্ছা আচ্ছা, কোনো তো অসুবিধা তোমার নাম্বারটা বলে দাও। 9382358295। আচ্ছা, তাহলে শিবুদার নাম্বারটা দিয়ে রাখলাম, আপনারা চাইলে কিন্তু যোগাযোগ করে ঘুরতে পারেন। হেনরি আইল্যান্ড ঘুরে জাস্ট কিছুটা এসেই আমরা চলে এসেছি একটা ওয়াচ টাওয়ার। এই যে রয়েছে ওয়াচ টাওয়ার বাণী, এর উপরে প্রবেশ করবো। এখান থেকে পুরো জায়গাটা, এর পিছনে পুরো জায়গাটা কিন্তু আমরা উপর থেকে দেখবো। চলো প্রবেশ করি। আর প্রবেশ করার আগে কিন্তু বাইরে এরকম জুতো খুলে নেবেন, জুতো খুলে তারপর এখান থেকে আমরা প্রবেশ করব ঠিক উপরে। যাওয়া যাক, সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে ঘুরে ঘুরে যেমন ওয়াচ টাওয়ার হয়, একটা বাড়ির মতো লাগছে, ঠিক বাড়ির মধ্যে ওয়াচ টাওয়ার। এরকম সিঁড়ি রয়েছে, ধরে ধরে ধরার জায়গাও রয়েছে, ধরে ধরে আমরা উঠছি ঠিক একদম ছাদের উপরে। এই জায়গাটা আমি আগেরবারে আসিনি, প্রথমবারই এলাম। যেখানে একটা ওয়াচ টাওয়ার আছে, এটা প্রথমবারই দেখলাম এসে। ওয়াচ টাওয়ারের উপর থেকে দেখুন কি সুন্দর ভিউ, চারিদিকে পুরো সবুজে সবুজ, জঙ্গলে জঙ্গল। আর যদি একটু জুম করি, এই হাতের সরাসরি দেখতে পাচ্ছেন এই জায়গাটায় পুরো সমুদ্র, বে অফ বেঙ্গল। কি সুন্দর লাগছে এখান থেকে, পুরো গ্রিনারিটা পুরো সবুজে সবুজ। আর তার সাথে আজকে ওয়েদারটাও পুরো মেঘলা রয়েছে, খুব সুন্দর লাগছে। এদিকে রয়েছে রাস্তা, যে রাস্তায় আমরা এলাম, আর উল্টো দিকে পুরো ছোট ছোট এরকম চারিদিকে পুকুর টাইপের করা রয়েছে। ভালো লাগছে, খুব সুন্দর লাগছে জায়গাটা থেকে, ওয়াচ টাওয়ার থেকে। আপনারা চাইলে অবশ্যই আসবেন, খুব বেশি উঁচু না, দোতলা বিশিষ্ট একটা বাড়ির মতো সিঁড়ির মধ্যে কিন্তু করা হয়েছে এই ওয়াচ টাওয়ারটা। এখান থেকে আমার জাস্ট এই দিকের ভিউটা খুব সুন্দর লাগছে, দেখুন। ঠিক এখান থেকে আমরা উপরে উঠে এলাম, উঠে আসার পর এখানে একটা জায়গা রয়েছে, এখানে বসার জন্য দুখানা চেয়ার রয়েছে, এদিকে ভিউ রয়েছে। ভিউটা দেখাচ্ছি, তার আগে একটু মানুষজনের কাণ্ড দেখুন। মানে সেই একটা কথাই আছে না, একটু দেখুন, এখানে সবাই তাদের প্রেমের কাহিনী লিখে দিয়ে গেছে, ঠিক আছে? মানে কথা আছে না যে কাগজে লিখলে সে নাম ছিঁড়ে যেতে পারে, তাই জন্য দেওয়ালে সেই নাম লিখে দাও, সেটা কিন্তু রয়ে যাবে। তো তাদের অমরত্বের একদম ছাপ দিয়ে গেছে এখানে। খুব ভালো, আর কি বলবো, এই নিয়ে তো আমার আর কিছু বলার নেই। মানুষজনকে তো বলে আর কিছু পাল্টাতে পারলাম না, একটু শেয়ার করে না আপনাদের দেখালাম তাদের নামজন। আর কি বলবো, চারিদিকে, শুধু এইদিকে নয়, এখানেও রয়েছে একদম তাদের মানে প্রেমের ছোঁয়া এখানে দিয়ে চলে গেছে। এত সুন্দর জায়গাটা এরকম প্রেমের ছোঁয়া দিয়ে চলে গেছে, আর কি বলবো। যাই হোক, আমি আমার মূল ফোকাসে আসি। এখান থেকে যদি আমি একটু জাস্ট ক্যামেরাটা বার করি, দেখুন জাস্ট এখান থেকে ভিউটা কি সুন্দর লাগছে, চারিদিকে পুরো ম্যানগ্রোভ অরণ্য, আর তার মাঝখানে আমি রয়েছি। খুব সুন্দর সময় কাটালাম এই ওয়াচ টাওয়ারের ভেতরে। এই ওয়াচ টাওয়ারটা আমি কোনোদিন আগে আসিনি, প্রথমবারই এলাম, খুব সুন্দর লাগলো। এরপরে এগোচ্ছি আমরা আজ বকখালি সাইট সিনের পরবর্তী পয়েন্টের দিকে। ওয়াচ টাওয়ার দেখার পর সেখান থেকে কিছুটা এগিয়ে আমরা চলে এলাম আমাদের বকখালি সাইট সিনের এর পরবর্তী গন্তব্য বেনফিস আইল্যান্ড। তো বেনফিস আইল্যান্ডে ঢোকার জন্য টিকিট কাটতে হয়, 5 টাকা করে টিকিট লাগে। 4 জন আছে বলে 20 টাকা আমাদের, মানে পার হেড 5 টাকা। আর টোটো নিয়ে এসেছি বলে টোটো লাগবে 10 টাকা, মানে মোট 30 টাকা দিয়ে টিকিট কেটে নিলাম। এরপর আমরা ঢুকছি বেনফিস আইল্যান্ডের ভেতরে। পৌঁছে গেলাম আমরা বকখালি সাইট সিনের পরবর্তী পয়েন্ট বেনফিস মৎস্য দপ্তরে। এখানে পশ্চিমবঙ্গ পাশাপাশি বিভিন্ন রাজ্যে কিন্তু মাছ সাপ্লাই হয় এখান থেকে। পুরো মাছের আড়ত বলতে গেলে, যেরকম এর আগে আপনারা দেখেছিলাম ভাইজ্যাগের পুরো মাছের আড়ত, সেরকমই বাংলার একটা মাছের আড়ত, যেমন দীঘার মোহনাত মাছ ওটা, সেরকম এই বেনফিস মৎস্য দপ্তর কিন্তু মাছের আড়ত রয়েছে। এখান থেকে চারিদিকে মাছ কিন্তু চারিদিকে রপ্তানি হয়ে যায়। তো এখন সেই মাছের দপ্তর বেনফিসে রয়েছি। আর বুঝতে পারছেন যে মৎস্য দপ্তর, মাছের গন্ধটা কিন্তু নাকে মুখে আসবেই। তো যাই হোক, এখন আমরা ঠিক ঢুকছি ভিতর দিকে, এবং তারপরে দেখাচ্ছি আপনাদেরকে ভিতরটা ঘুরিয়ে। পৌঁছে গেলাম বেনফিস মৎস্য দপ্তরের একদম শেষ প্রান্তে। এখানে কিন্তু মাছের গন্ধ চারিদিকে পাবে, একদম মাছের চারিদিকে গন্ধ রয়েছে। আর মাঝে এরকম একটা খাঁড়ি মতো করা রয়েছে, এখান থেকে কিন্তু লঞ্চে করে কিন্তু আপনারা চাইলে ঘুরতে পারবেন। দেখুন কি সুন্দর লাগছে, এখান থেকে খাঁড়ি করে লঞ্চে করে কিন্তু আপনারা যা দেখালাম জম্মুদ্বীপ বা মৌসুমী বা আর যে জায়গাগুলো দেখালাম সবে কিন্তু চাইলে ঘুরে নিতে পারবেন 150 টাকা করে জনপ্রতি ভাড়া দিয়ে। চারিদিকে পরপর কিন্তু এরকম ট্রলার রয়েছে, এগুলো করে কিন্তু মাছ এখান থেকে আনা হয় এবং চারিদিকে রপ্তানি করা হয়। এখানে চারিদিকে মাছের গন্ধ থাকবেই, দেখতে পাচ্ছেন চারিদিকে এরকম পেটি পেটি মাছ পড়ে রয়েছে এখানে এরকম। এখান থেকে কিন্তু মাছ তুলে এখান থেকে সব রপ্তানি করা, বিভিন্ন জায়গায় মাছ চলে যায় এখান থেকে। খুব সুন্দর একটা মিনি সুন্দরবনের ছোঁয়া কিন্তু আপনারা এখান থেকে পাবেন, খুব সুন্দর লাগছে। চারিদিকে ম্যানগ্রোভ অরণ্য, মাঝখান দিয়ে এই খাঁড়ির মাঝখান থেকে আপনারা কিন্তু যে ট্যুরটা বললাম সেটা কিন্তু করে নিতে পারেন।
চলুন এরপরে আমরা এগোচ্ছি বকখালি সাইট সিনের এর পরবর্তী পয়েন্টের দিকে। সময় আছে কম, এখন ঘড়িতে সময় হচ্ছে ওই 6টা বাজতে যায়। তো এখন আমরা আস্তে আস্তে এগোচ্ছি আমাদের বকখালি সাইট সিনের পরবর্তী পয়েন্টের দিকে। পৌঁছে গেলাম বকখালি সাইট সিনের আমাদের তৃতীয় পয়েন্ট আজকে, সেটা হচ্ছে কার্গিল সি বিচ। 2 বছর আগে যখন এসেছিলাম তখন সময়ের অভাবে এই জায়গাটা কিন্তু ঘুরতে পারিনি। আজ হাতে সময় আছে, তো ভালো করে আপনাদের এক্সপ্লোর করে দেখাবো। সময় হচ্ছে এখন 6টা বাজে, সন্ধ্যে 6টা। খুব সুন্দর ওয়েদার আজকে, আর দারুণ হাওয়া দিচ্ছে, মানে এখানে মনে হয় গোটা সন্ধ্যাটা কাটানো যাবে, এত সুন্দর ওয়েদার। আর এই সি বিচটা কিন্তু একটু আলাদা, দেখুন কি সুন্দর। এখানে পরপর কিন্তু বোল্ডার টাইপের করা হয়েছে, রাখা রয়েছে, বোল্ডার রয়েছে বড় বড়। মানে অনেকটা ওল্ড দীঘা বিচের ভিউ কিন্তু এখান থেকে মনে হচ্ছে আমরা পাচ্ছি। মনে হচ্ছে দেখে মনে হয় ওল্ড দীঘায় রয়েছে এখন মনে হচ্ছে দেখে। যদি সি বিচটাকে যদি আপনারা এখানে বাদ দিয়ে দেন, এই বোল্ডারকে দেখে মনে হচ্ছে আমরা ওল্ড দীঘায় ঠিক রয়েছি। চারিদিকে ভিউটা খুব সুন্দর, উল্টো দিকে প্রচুর মানুষ এই বিচের ধারে বসে রয়েছে, এখানে বসে সমুদ্রের হাওয়া উপভোগ করছে। আর আমরা আস্তে আস্তে কিন্তু নামছি একদম নিচের দিকে। চলুন, ওয়েলকাম টু কার্গিল সি বিচ বকখালি। এই মুহূর্তে আমরা রয়েছি বকখালির একটা সাইট সিনের অন্যতম পয়েন্ট কার্গিল সি বিচে। এটা কিন্তু একটা সানসেট পয়েন্ট নামেও বিখ্যাত, কারণ আজকে তো মেঘলা ওয়েদার বলে দেখাতে পারলাম না সানসেটটা, নাহলে কিন্তু এখান থেকে পুরো একদম পশ্চিম দিকে একটা সূর্যাস্তের দুর্দান্ত ভিউ পাওয়া যায় এই কার্গিল সি বিচ থেকে। খুব সুন্দর উপভোগ করছি সমুদ্র ধারে আজকে, এবং যা শেয়ার করছি আজকে আপনাদের সাথে বকখালি সাইট সিনের পর্বের মাধ্যমে। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। কমেন্টে জানালেই হবে না, অবশ্যই কিন্তু আসতে হবে। ওই ঘরের 6 ইঞ্চি, ওই ঘরে বসে 4 দেওয়ালের মধ্যে 6 ইঞ্চি পর্দায় দেখে কোনো লাভ হবে না। আপনারাও প্ল্যান করুন একদিনের ছুটিতে, দৈনিক ব্যস্ততার মাঝখান দিয়ে একদিন ছুটি বার করে চলে আসুন নিজের প্রিয় মানুষ, নিজের পরিবার কিংবা নিজের বন্ধুদের সাথে নিয়ে, এবং ছুটি কাটিয়ে যান এরকম নিরিবিলি সমুদ্র সৈকত থেকে। অনেক তো হলো দীঘাপুরীর ঘিঞ্জি এলাকা থেকে যারা একটুখানি মনে হচ্ছেন ভালো জায়গা করছেন, তাদের জন্য বেস্ট প্রত্যেকটা সাইট সিন আজ আপনার সাথে শেয়ার করছি। সন্ধ্যাবেলায় আলোর শেষ লগ্নে আমরা পৌঁছে গেছি আজ আমাদের বকখালি সাইট সিনের লাস্ট পয়েন্ট, সেটা হচ্ছে ফ্রেজারগঞ্জ। এসেছিলাম 2 বছর আগে, তখন থেকে এই মুহূর্তগুলো কিন্তু সব পাল্টে গেছে। মানে প্রত্যেকটা পুরো মনে হচ্ছে পুরো লোকেশনটা পুরো পাল্টে গেছে, মানে সব পুরো নতুন করে হয়েছে। কেন বলছি আমি, প্রথমে আগে দেখাই, এই ফ্রেজারগঞ্জে ঢোকার আগে এই সামনে রয়েছে গঙ্গা মাতার মন্দির। প্রবেশ করলাম, খুব সুন্দর লাগছে বাইরে থেকে, আর ভিতর থেকে দেখাই আপনাদের একটুখানি। দেখুন কি সুন্দর লাগছে এখান থেকে। এই সেই ফেজাজ সাহেবের বাংলোটা দেখতে পাচ্ছেন, অবশিষ্ট এইটুকুই পড়ে রয়েছে। আগে কিন্তু অনেকটা ছিল, এখন এইটুকু অবশিষ্ট রাখা রয়েছে। আর এই জায়গাটা দেখুন, আমি কেন বললাম পাল্টে গেছে, আগে কিন্তু পুরো ঢালু ছিল, এখন পুরো একটা পার করে দিয়েছে, নিয়ে ওখান থেকে আবার এরকম নিচু করেছে। ওই পারে সমুদ্র রয়েছে, যাচ্ছি আমি দেখাচ্ছি আপনাদেরকে। এখানে বসার উপরে জায়গা করেছে কি সুন্দর, পর্যটকরা এসে এখানে বসতে পারবে, এখানে রাস্তা করে দিয়েছে। আর এর ঠিক উল্টো দিকে রয়েছে এরকম বায়ুকল রয়েছে পরপর, এখানে প্রায় 8-10টা বায়ুকল ছিল, তবে এখন অনেকগুলো ভেঙে গেছে, কিছু কিছু বায়ুকল অবশিষ্ট রয়েছে। এই বায়ুকল ঘুরে কিন্তু এখান থেকে বায়ু থেকে ইলেকট্রিক উৎপাদন হয়, এবং সেগুলো দিয়ে কিন্তু এখানে ঘরবাড়িতে সেই ইলেকট্রিক যায়। আমাকে হয়তো অন্ধকারে ঠিক দেখা যাবে না, ফ্রেজারগঞ্জে পুরো রাস্তাটা একদম পুরো পাল্টে গেছে, যেটা দেখালাম আপনাদেরকে। দেখুন এদিকে পুরো রাস্তা পুরো বাঁধিয়ে দিয়েছে একদম পুরো। এই রাস্তা কিন্তু আপনারা এখান থেকে হেঁটেও যেতে পারবেন, যে কোনো দিকে পুরো ইটের রাস্তা করেছে, এদিক থেকে পুরো এইদিকে পুরো রাস্তা করে দিয়েছে হেঁটে যাওয়ার জন্য। আর এদিকে হচ্ছে সমুদ্রের ভিউ, কি সুন্দর এখান থেকে পুরো ভিউটা দেখা যাচ্ছে। এটা কিন্তু এই বছরই করা হয়েছে, আগে কিন্তু ছিল না। আর আকাশে পুরো মেঘ হয়ে রয়েছে, একটু পরে হয়তো বৃষ্টি নামবে ঝড়ঝরিয়ে, তো এইদিকে মেঘও ডাকছে, খুব সুন্দর লাগছে। আর সমুদ্রের ধারে তো এমনি সময় কেটে যায়, এত সুন্দর হাওয়া, বলছে এখানেই কাটিয়ে দিই আর কিছুক্ষণ সময়। দারুণ লাগছে, দারুণ। বকখালির সমস্ত সাইট সিন সম্পূর্ণ করে আবারও একই পথ ধরে এসে টোটো আমাদের ড্রপ করে দিল বকখালির সমুদ্র সৈকতে। এই পৌঁছে গেছি একদম বকখালি সি বিচে। এখন কিন্তু বকখালি সি বিচও অন্যান্য দীঘাপুরীর মতো কিন্তু জমজমাট, দেখতেই পাচ্ছেন চারিদিকে প্রচুর দোকান। এখন বকখালি বিচেও কিন্তু প্রচুর কিন্তু দোকান হয়েছে, খুব সুন্দর লাগে দেখতে। আগে কিন্তু প্রথম যখন এসেছিলাম বকখালি, আজ থেকে 3-4 বছর আগে, তখন কিন্তু বকখালি এতটাও মানে দোকানপত্র ছিল না, এখন যা দোকান হয়েছে খুব সুন্দর লাগছে। এখন আমরা রয়েছি রঙিন বকখালির বিচ মার্কেটে। চারিদিকে পরপরই এগুলো সব হচ্ছে মাছের দোকান, এবং এখানে মাছের দোকানে কিন্তু ভালোই ভিড় থাকে, কারণ এখানে লোক কিন্তু মাছ খেতে ভালোবাসে। সবাই জানে যে দীঘাপুরী থেকে কিন্তু বকখালির মাছের আলাদাই টেস্ট রয়েছে। যেখানে দেখুন হরেক রকমের মাছ সেখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন, চিংড়ি থেকে শুরু করে নানা ধরনের মাছ রয়েছে এখানে, গলদা চিংড়ি, কাঁকড়া,
ওইদিকে লটকে মাছ, ইলিশ মাছ, সব রকম মাছই কিন্তু এখানে রয়েছে। এখানে যা নেবেন এখানে কিন্তু রান্না করে, ফ্রাই করে, ভাজা বা কষা সবই কিন্তু এখান থেকে আপনারা খেতে পারবেন। বকখালি সি বিচের ধার থেকে আমরা নিয়ে নিচে হচ্ছে এরকম গরম গরম মাছ ভাজা। একদম এই যে বকখালি সি বিচ পাশে একটা মাছের দোকান, এবং সেখান থেকে নিলাম হচ্ছে এই গরম গরম লোটে মাছ ভাজা। প্রত্যেকবার এলে লোটকে মাছই আমরা খেয়ে থাকি। ওই 6 পিস 100 টাকা নিল, একদম ফ্রাই করে দিল। এখানে পেঁয়াজ সস ফস দিয়ে এরকম 6 পিস লটকে মাছ দিয়েছে। এর দাম নিল 100 টাকা। বকখালি বিচ মার্কেটে ঘণ্টাখানেক সময় কাটিয়ে টুকটাক খাওয়া দাওয়া করে আবারও একই পথ ধরে হোটেলে ফিরে ঘুমের দেশে পাড়ি দিলাম। গুড মর্নিং সকলকে। ঘড়ির কাঁটায় সময় এখন সকাল 6টা বেজে 15 মিনিট, আর আমরা এই মুহূর্তে বকখালিকে চেক আউট করে বেরিয়ে যাচ্ছি আমাদের হোম টাউন কলকাতার পথে। হ্যাঁ, একটু দেরি করে বেরোনো যেত, কিন্তু বাড়িতেও কাজবাজ রয়েছে বলে একটু তাড়াতাড়ি সকাল সকাল বেরিয়ে পড়ছি আজ কলকাতার পথে। তো বকখালির একদিনের ভ্রমণ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো এখন আমি বকখালি থেকে বেরোবো, এখান থেকে যে কোনো একটা অটো ধরবো, অটো বা বাস ধরে চলে যাবো এখান থেকে নামখানা স্টেশন, এবং নামখানা থেকে সকাল 7টা 15 নামখানা শিয়ালদা লোকাল ধরে পৌঁছে যাবো আমাদের হোম টাউন কলকাতা বা শিয়ালদার পথে। তো আজকের এই একদিনের বকখালি ভ্রমণ আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্রতিবার যা বলে থাকি একটা করে লাইক দেবেন। চ্যানেলে যারা নতুন, চ্যানেলটাকে পারলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর যদি ভিডিওটা বেশি ভালো লেগে থাকে তাই নিজেদের চেনা জানা বন্ধুবান্ধব পরিবার আত্মীয় স্বজন সবার মধ্যে পারলে ভিডিওটা প্লিজ শেয়ার করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটা পারলে ফলো করবেন। আর যদি আগে থেকে জানতে চান যে কোন লাইনে ভিডিও করছি তাহলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। তাহলে একদিনের বকখালি ভ্রমণ রাখলাম আমি এখানেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো জায়গায় নতুন কোনো ভ্রমণের গল্প নিয়ে। আজকের মতো গুড বাই ফ্রম বকখালি বাস স্ট্যান্ড। টাটা, ভালো থাকবেন সকলে।